সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চারপাশে একটা গুমোট পরিবেশ, নিস্তব্ধতা চিরে শুধু কারো চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। ঘরটা অন্ধকার, মাঝখানে একটা মাত্র ফোকাস লাইট জ্বলছে। পাশের একটা টেবিলে রাখা কিছু ছোট ছোট তীক্ষ্ণ ছুরি, লেউটি জাতীয় কিছু, সাথে ফরসেপ জাতীয় কিছু যন্ত্র আর একটা ইলেকট্রিক শক দেওয়ার মেশিন। সামনে রাখা চেয়ারে শক্ত দড়ি দিয়ে বাঁধা একটা দেহ ছটফট করছে। তার মুখটা কালো ককটেপ দিয়ে আটকানো। চেয়ারের ঠিক সামনে অত্যন্ত নির্লিপ্তভাবে আয়েশ করে বসে আছে আরভান। তার বসার ভঙ্গিতে রাজকীয় দম্ভ আর চোখে এক হিম শীতল শূন্যতা। আরভান এক হাত গালের নিচে ঠেকিয়ে অন্য হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আয়াত গভীর ঘুমে আচ্ছন্ন। আরভান তার প্রিয়তমার শান্ত মুখটার দিকে একবার মায়াবী চোখে তাকিয়েই পরক্ষণে সামনে থাকা দেহটার দিকে দৃষ্টি ফেরালো। এক ধ্যানে এসে সেই দেহটার শরীর মেপে নিচ্ছে, ঠিক যেন একজন কসাই তার পরবর্তী শিকারের কোথায় প্রথম কোপ বসাবে তা স্থির করছে। আরভান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ইশারা করতেই একজন লোক শাহরিয়ারের মুখ থেকে ককটেপটা হ্যাচকা টানে খুলে দিল। শাহরিয়ার মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, তুই কি মনে করিস এভাবে আটকে রাখলে শাহরিয়ার ভয় পেয়ে যাবে? জানিস আমি কে? সে অট্ট হাসি দিয়ে আবার বলল, তুই এখনো সারোয়ারকে চিনিসনি। আরভানের বাঁকা হাসিটা আরো দীর্ঘ হলো। পাশে দাঁড়িয়ে থাকা ফারহান ফোনে ব্যস্ত থাকলেও মনে মনে ভাবছে, শাহরিয়ার আদেও জানে না সে আজ একজন ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি বা সাইকোপ্যাথের সামনে দাঁড়িয়ে আছে। আরভান এমন একজন ঠান্ডা মাথার হিংস্র মানুষ, সে সচরাচর রক্ত গরম করে না। তার মগজ চলে খুনের নেশায়, কিন্তু সেখানে কোনো হাহাকার নেই, আছে শুধু নিখুঁত পরিকল্পনা। কিন্তু আজ যে জানোয়ারটা তার বাঁচার একমাত্র মায়া আয়াতকে স্পর্শ করেছে, তাকে সে জীবিত ছাড়বে, এটা অসম্ভব। আরভান তার বাহাত দিয়ে একটা ছোট ছুরি তুলে নিল। হ্যালোজেন আলোয় ছুরির ফলাটা চকচক করে উঠল। শাহরিয়ার একটু নড়েচড়ে বসে অবজ্ঞার হাসি হেসে আরভানকে বিচলিত করার চেষ্টা করলো। সে বলল, কি করবি, আমাকে কাটবি নাকি রগ? আরভান ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, কোনোটাই না, ওসব তো কাঁচা হাতের কাজ। শাহরিয়ার টিটকিরি দিয়ে বলল, কেন, ভয় পেয়ে গেলি নাকি? তার মানে তোর নামে যা শুনেছিলাম সব মিথ্যা? তোর আসলে কোনো ক্ষমতাই নেই, এইসব তোর বানানো গল্প যে তুই একটা জানোয়ার, যে পশুদের সামনে মানুষকে ফেলে দিয়ে নিজের হাতে রক্ত না লাগিয়ে সব কাজ সারিস। সব ফালতু কথা, তাই না? আরভান অবাক হওয়ার ভান করে আফসোসের সুরে বলল, ছি ছি, এসব বলে লোকে? কোন ইডিয়েট এসব বলেছে তোকে? আমার মতো একটা ইনোসেন্ট ছেলের নামে এমন অপবাদ? ফারহান, আমার তো এখন বিষ খেয়ে মরে যেতে ইচ্ছে করছে রে। শাহরিয়ার ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বুঝতে পারলো না একজন ব্যবসায়ীর বেঁচে থাকা মানুষ কিভাবে এত শান্তভাবে এমন কথা বলতে পারে। ফারহান পাশ থেকে হাই তুলে বলল, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে দোস্ত, থাক, এত দুঃখ পাস না। আরভান ঘাড় বাঁকা করে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার এবার হিংস্র গলায় বলল, যদি আজকে আমি এখান থেকে বেঁচে যাই, খোদার কসম আমি বড় চাচাজানির মতো ভুল করব না। আমি শুধু তোকে মেরে আমার রানীকে হাতিয়ে নিয়ে চলে যাব। আরভানের ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। বড় চাচাজান শব্দটা তার মস্তিষ্কে একটা ঝিলিক দিয়ে গেল। আরভানের প্রশ্নের আগেই ফারহান প্রশ্ন করে বসলো, বড় চাচাজানের মতো করবি না মানে? কি বলতে চাস তুই? শাহরিয়া দাঁত বের করে হাসলো। আরভান, তোকে একটা সিক্রেট বলি, শোন। তুই তো নিজেকে খুব বুদ্ধিমান ভাবিস। সে আরভানের চোখের দিকে তাকিয়ে বলল, ধর আয়াত যদি জানতে পারে ওর বাবা মায়ের খুনি আসলে তোর বাবা, তাহলে কেমন হবে? আর সেই খুনের একমাত্র সাক্ষীকে তোর মা সরিয়ে দিয়েছে, তাহলে কেমন হবে বলতো? আয়াত তখন তোকেও ঘৃণা করবে। ও কি তোর সাথে থাকবে? তোকেও খুন করতে পিছপা হবে না। আরভান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার বাবা খারাপ, সে তা জানে, কিন্তু সে আয়াতের বাবা মাকে কেন খুন করবে? আর তার মাই বা কেন সাক্ষী হতে যাবে? আর এসব তো বাংলাদেশে ঘটেছিল। তার মাই বা কেন সাক্ষী সরাবে? তার মা তো কোনোদিন বাংলাদেশে যায়নি। তাহলে কি সবটাই একটা সাজানো নাটক, নাকি শাহরিয়ার তাকে কোনো নতুন ধাঁধায় ফেলছে? আরভানকে এমন ভাবনায় ডুবিয়ে দিয়ে শাহরিয়ার ভাবলো সে জয়ী হয়ে গেছে, কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হলো না। কারণ তার হাসির রেশ কাটার আগেই আরভানের হাত ইলেকট্রিক মেশিনের বোতাম চেপে ধরলো। এক তীব্র শকের ঝটকায় শাহরিয়ারের পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেল।
তার আর্তনাদ চারিদিকের দেওয়ালের ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। শখ থামাতেই শাহরিয়ার হাঁপাতে শুরু করলো, কিন্তু আরভান থামলো না। সে শাহরিয়ারের কাছে এগিয়ে গিয়ে তার হাতের ছুরিটা দিয়ে শাহরিয়ারের শরীরের বিভিন্ন জায়গায় লম্বা লম্বা করে আঁচড় দিতে শুরু করলো, ঠিক তেমন করে যেমন করে শাহরিয়ারের নখের আঁচড় আয়াতের নরম ত্বকে বসেছিল। শাহরিয়ার যন্ত্রণায় আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠল। আরভান অত্যন্ত ধীর অথচ ভয়ঙ্কর গলায় বলল, আয়াত কি করবে না করবে সেটা আমি বুঝে নেব, তোর বড় চাচাজান কি করেছে সেটাও আমি দেখে নেব, কিন্তু তুই আমার স্ত্রীর গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? ওর শরীর তো আমি আমার নিজের নখ দিয়েও কোনোদিন দাগ ফেলিনি, তুই কিভাবে সেখানে ক্ষত সৃষ্টি করলি? আরভান একের পর এক একটা আঁচড় কাটছে। শাহরিয়ার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এবার বিলাপ শুরু করলো। আমার ভুল হয়ে গেছে আরভান, প্লিজ ছেড়ে দে, সত্যি বলছি আর কখনো এমন করব না। আমি তোর ভাই না, আমাদের রক্তের সম্পর্ক, একটা বাইরের মেয়ের জন্য নিজের রক্তের সাথে এমন করতে পারিস না, প্লিজ ভাই। আরভান শাহরিয়ারের কানের কাছে মুখ নিয়ে পৈশাচিক হাসলো। রক্তের সম্পর্ক? আমার রক্তে শুধু ঘৃণা মিশে আছে শাহরিয়ার, আর আয়াত কোনো বাইরের মেয়ে নয়, ও আমার অস্তিত্ব। তুই আমার অস্তিত্বে আঘাত করেছিস, তার সাজা তো তোকে পেতেই হবে। আজকের দিনটা তোর জন্য অনেক লম্বা হবে শাহরিয়ার, অনেক লম্বা। আরভান আবারও মেশিনের বাটন চেপে ধরলো। সেটার রুমের ভেতর থেকে আসা আর্তনাদ বাইরে রাতের অন্ধকারে মিশে যেতে লাগলো। আরভানের চোখের সেই হিংস্রতা দেখে ফারহানও কিছুটা শিউরে উঠল। আরভান বিষাক্ত হাসলো। শাহরিয়ারের আর্তনাদ তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারল না, বরং তার চোখের মণি দুটো হিংস্রতায় চকচক করে উঠল। ওর শরীরের এই আঁচড়গুলো আমাকে বড্ড জ্বালাচ্ছে শাহরিয়ার ব্রো। মনে হচ্ছে যে হাত আমার মায়াকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে, সে হাতের আর এই শরীরের সাথে সংযুক্ত থাকার কোনো প্রয়োজন নেই। আরভান অত্যন্ত শান্ত মাথায় পাশে রাখা একটি ধারালো কুড়াল তুলে নিল। শাহরিয়ার কিছু বুঝে ওঠার আগে আরভান ওর ডান হাতের কবজিতে সজোরে এক কোপ বসালো। এক বিকট গগনবিদারী চিৎকারে পুরো ঘরটা কেঁপে উঠল। শাহরিয়ারের শরীর ধনুকের মতো বেঁকে গেল, কিন্তু আরভানের নেশা তখনও কাটেনি। সে শাহরিয়ারের কানটা টেনে ধরে চালিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় শাহরিয়ারের জ্ঞান হারানোর উপক্রম হলেও আরভান তাকে জ্ঞান হারাতে দিচ্ছিল না। মিলেমিশে একাকার হয়ে গড়িয়ে পড়ছে। ফারহান শিউরে উঠে চিৎকার করে বলল, এবি কি করছিস তুই কি সত্যি ওকে মেরে ফেলবি নাকি? মাথা ঠান্ডা কর। আরভান ঘাড় বাঁকিয়ে ফারহানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে লেগে থাকা রক্তিম হাসিটা পৈশাচিক। আমার ব্যবসায়িক ডিল সই করার জন্য কত ব্যবসায়ীর জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়, আর এ তো আমার জীবনের সবচেয়ে দামি সম্পদকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমার সামনে যে ওর শরীরকে ক্ষত বিক্ষত করেছে, তাকে এত সহজে ছেড়ে দিলে আমার ভালোবাসা কলঙ্কিত হবে ফারহান। ওকে জ্যান্ত নরক দেখাচ্ছি আমি, কিন্তু এটা তো খুন। পুলিশ জানলে তো তোর ইমেজ শেষ হয়ে যাবে আরভান। ফারহানের গলায় আতঙ্ক। পুলিশ জানবো না, কারণ ওর লাশ এই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে। আরভান একটি গ্যালন খুললো। ঘর জুড়ে কেরোসিনের কড়া গন্ধ ছড়িয়ে পড়ল। ফারহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাহরিয়ার তখন যন্ত্রণায় শুধু শব্দ করতে থাকে। গোঙানির বাইরে তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আরভান শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সরি ডিয়ার ব্লাড, তোর জন্য কোনো বুলেট খরচ করছি না। আই লাভ ইন দিস ওয়ে, নো ব্লাড নো এভিডেন্স। বলেই সে শাহরিয়ারের গায়ে কেরোসিন ঢেলে দিল। একটা গ্যাস লাইটের চাকা ঘুরিয়ে আগুনের শিখাটা শাহরিয়ারের আতঙ্কিত চোখের সামনে ধরল। তোকে একবার সুযোগ দিয়েছিলাম শাহরিয়ার, বলেছিলাম বাংলাদেশে ফিরে গিয়ে শান্তিতে থাক, কিন্তু সুখ তো সবার কপালে সহ্য হয় না। তোর শরীর জ্বলবে কিনা জানি না, তবে পরকালের জ্বালাটা আমি বাড়িয়ে দিলাম। সোজাসুজি নরকের টিকিট কেটে চলে যা। বিদায় ডিয়ার ব্রাদার। আরভান জ্বলন্ত গ্যাস লাইটটা শাহরিয়ারের দিকে ছুড়ে দিল। মুহূর্তেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল। আরভান ও ফারহান দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে লক করে দিল। শাহরিয়ারের জ্যান্ত পুড়ে মরা সেই হাড় হিম করা চিৎকার দরজার ওপাশ থেকে ভেসে আসছে। আগুনের উত্তাপে তার বাঁধন ছিঁড়ে গেলেও সে দরজার কাছে এসে ধাক্কা দিয়ে রইল। ফারহান নিজের দুই কান চেপে ধরল। এই বিভৎস শব্দ শোনার ক্ষমতা তার নেই। আরভান অত্যন্ত নির্লিপ্তভাবে শার্টের হাতা ঠিক করতে করতে বলল, এটার ব্যবস্থা কর যেন
এই বাড়ি আর এই লাশের কোনো অস্তিত্ব না থাকে। আর বাংলাদেশের টিকিট কাট, আমার সাথে তুইও যাচ্ছিস। বলেই সে গাড়িতে উঠে ধোঁয়া উড়িয়ে চলে গেল। ফারহান পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হোমওয়ার্কার এসে এলিনা চৌধুরীকে খবর দিল আরভান এসেছে। খুশিতে নিচে নামলে দেখলেন আরভান ড্রয়িং রুমের সোফায় গম্ভীর হয়ে বসে আছে। এলিনা চৌধুরী ব্যাকুল হয়ে বললেন, আরভান হাসপাতাল থেকে ডিসচার্জ না দিয়ে চলে এসেছে শুনলাম। শরীরটা কি আরেকবার চেক আপ করালে ভালো হতো না? নিজের জন্য না হোক অন্তত আয়াতের জন্য। হঠাৎ আয়াতের জন্য এত মায়া কেন আপনার? এই মেয়ের নাম শুনলে তো আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। তাহলে এখন এই নাটকের মানে কি? এটা কি অনুশোচনা নাকি নিজের অপকর্ম ঢাকার কোনো প্রলেপ? আরভানের কথাগুলো তীরের মতো এলিনা চৌধুরীর বুকে বিঁধল। এলিনা চৌধুরী হতভম্ব হয়ে বললেন, অপকর্ম মানে? তুই কি বলতে চাইছিস? মানে আয়াতের মা বাবাকে আপনি আর আপনার ওই তথাকথিত স্বামী মিলে খুন করেছেন। আজ আয়াতের সামনে আপনি বড় দরদি সাজছেন কোন মুখে? আরভান, এসব কি বলছিস তুই? আমি কেন আয়াতের মা বাবাকে খুন করতে যাব? তোর বাবার ব্যাপারে আমি জানি না, তবে আমি তাদের চিনতাম না। খুন করব কিভাবে সেটা তো আপনিই ভালো জানেন। দাদাজান বলেছিলেন আয়াতের পরিবারের খুনের একমাত্র সাক্ষীকে কেউ বিষ খাইয়ে মেরেছিল, আর আপনি এখান থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছিলেন। আপনি তো আপনার স্বামীর চেয়েও বেশি নিকৃষ্ট। এলিনা চৌধুরী টুকরে কেঁদে উঠলেন, আরভান তুমি আমায় এত ভুল ভাবো? তোমার বাবা আমাকে নয় আয়াতের মাকে ভালোবাসতো। এটা জানার পর আমার তীব্র রাগ হয়েছিল ঠিকই, কিন্তু আমি কাউকে খুন করিনি। আমাকে বলা হয়েছিল আয়াতের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর তোমার বাবাকে ফাঁসানো হচ্ছে। আমি শুধু সাক্ষীকে টাকা পাঠিয়েছি যাতে সে তোর বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী না দেয়। কিন্তু সে কিভাবে মারা গেল, কে মারলো, এসব আমি কিছুই জানি না। বিশ্বাস কর আরভান, আমি কিচ্ছুই জানি না। এখনো কি তোর আমাকে বিশ্বাস হচ্ছে না? আরভান স্থির চোখে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতল গলায় বলল, না হচ্ছে না। বলেই সে গটগট করে চলে গেল। বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে সে তড়িঘড়ি করে আলমারি থেকে জামা কাপড় গোছাতে শুরু করলো। সুটকেসের শব্দে আয়াতের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো আরভান খুব ব্যস্ত। কি করছেন আরভান? উঠে গেছো? শরীর কেমন এখন? আরভান এগিয়ে এসে আয়াতের কপালে হাত রাখলো। ভালো। আপনি কি কোথাও যাচ্ছেন? তবে শুধু আমি না, আমরা যাচ্ছি। আমরা বাংলাদেশে যাচ্ছি। আয়াত অবাক হয়ে বলল, মানে আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না, ফটাফট রেডি হও। আমি কোথাও যাব না। আপনার অপারেশন না করিয়ে আমি এক পাও নড়ব না। আরভান বাঁকা হাসলো। ওকে, তোমাকে নড়ানোর জন্য তো আমি আছি। বলেই সে আয়াতকে পাছা খোলা করে তুলে নিল। আয়াত প্রথমে ছটফট করলেও আরভানের শারীরিক অবস্থার কথা ভেবে শান্ত হয়ে ওর বুকে মুখ লুকালো। রুম থেকে বের হতেই ড্রয়িং রুমে ফারহানকে দেখে আরভান বলল, কাজ শেষ করে ফেলেছিস? সাবাস, এখন আমার রুম থেকে সুটকেসগুলো নিয়ে নিচে আয়। ফারহান বিরক্ত হয়ে বলল, মানে? আমি কেন তোর সুটকেস টানবো? কারণ আমি আমার বউকে টানছি। তোর তো বউ নেই, তাই তুই সুটকেস টানবি। ফালতু বক বক না করে জলদি কর। আরভান আয়াতকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পেছনে ফারহান হাজারটা গালি দিলেও মনে মনে ভাবলো, এই লোকটা জ্যান্ত পুড়িয়ে মানুষ মারার পর এখন দিব্যি রোমান্টিক হয়ে বউ নিয়ে ঘুরছে। ফারহান সুটকেস টানতে টানতে ভাবলো শিগগিরই তাকে বিয়ে করতে হবে, তারপর ওকে দিয়েও ট্রলি টানাবে। তখন দেখবা মজা কাকে বলে।